বিসমিল্লাহির রহমানির রাহিম। গতকাল আমরা যেটা করছিলাম 3.5-এর যে সমস্যাগুলো ছিল ওটা আমি সলভ করছিলাম, কিন্তু এখন পর্যন্ত কেউ আমাকে আজকে যদি কোনো সমস্যা থাকে বা আমাকে বলেও নি বা আমি পাইও নি। এখন তোমাদের সমস্যা থাকলে অবশ্যই বলতে হবে। কালকের থেকে আমি যেটা করব, যেহেতু আমি 1.1, 1.2, 2.1, 2.2, 3.1 শেষ করে ফেলছে, আমার কাজ হচ্ছে কালকের থেকে আমি সৃজনশীলে যাব। সৃজনশীল আমি এখান থেকে বলে আমি করে দিব, তোমরা বাসা থেকে করে আমাকে ব্যাক দিতে হবে, কারণ 3.5 থেকে আমি আবার আগাবো না। আমি এখান থেকে প্রত্যেকটা অধ্যায়ের 5টা করে সৃজনশীল করাবো, করানো হয়ে গেলে তারপর আবার আমি আগাবো সামনের দিকে। আর তোমরা অবশ্যই কন্টিনিউ কিন্তু লেখাপড়া করো, কারণ তোমাদের এক্সাম কিন্তু ঠিক সময়ে হবে, যেটা তোমাদের ফেব্রুয়ারিতে আর কি একদম ফাইনাল এক্সাম এসএসসি, যেটা এসএসসি কিন্তু তোমাদের ঠিক সময় হবে। এদিক খেয়াল রেখে তোমরা লেখাপড়া করো। আর এখন হয়তো পরিপূর্ণভাবে বুঝতেছো না, কিন্তু আমি যেটাই বুঝাচ্ছি এটাই যদি তুমি করো, তোমার মিনিমাম 4 থেকে 5 ঘন্টা পড়া লাগবে। এদিকে একটু খেয়াল করে সবাই মনোযোগ দিও পড়ালেখার প্রতি। আমি প্রথমে যেটা করব, প্রথমে আমি আজকে কেমিস্ট্রি পড়াবো, যেহেতু আমার ম্যাথে কোনো সমস্যা নাই। কেমিস্ট্রিতে আমি যাব। কেমিস্ট্রির আমি তোমাদের যেটা করতেছিলাম, কালকে আমি পড়া দিয়েছিলাম ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের সংক্ষেপ তো মনে আছে? ব্লিচিং পাউডারের সংক্ষেপ CaOCl, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংক্ষেপ। এখন এই ব্লিচিং পাউডারটা কাপড়ের রং তুলে ফেলে অথবা জীবাণু ধ্বংস করে ফেলে। এখন যে এই যে করোনা ধ্বংসের জন্য যেটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে ব্লিচিং পাউডার। এখন এই যে সংকেতটা, এই সংকেতটার নাম অবশ্যই আমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। সংকেতটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। নামটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। মুখস্থ, কারণ তোমার যদি ব্লিচিং পাউডারের নাম মুখস্থ রাখে, তুমি বানিয়ে লিখে দিতে পারবা কিভাবে জীবাণু ধ্বংস করে বা কিভাবে কাপড়ের রং তুলে ফেলে। এখন করোনা ভাইরাসের জন্য যে স্প্রেগুলো করা হচ্ছে বাসা বাড়িতে বা রোডে, এগুলো সব কিন্তু এই যেটা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড অর্থাৎ ব্লিচিং পাউডারটা। এখন এই ব্লিচিং পাউডার যদি আমি কাপড়ের রং কিভাবে এটা তুলে ফেলে, এখন আমরা ব্লিচিং পাউডারটা সাধারণত পানির মধ্যে গোলাই। এখন ব্লিচিং পাউডারটা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এটাকে যখন পানির মধ্যে আমরা ছেড়ে দিব বা পানির ভিতর মিশাবো, তখন এটা পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে এবং এইচওসিএল এটার নাম কি, হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে। কি উৎপন্ন করে? হাইপোক্লোরাস, এটার নাম কি, হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে। তার মানে এটা কি, এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো ক্যালসিয়াম, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, হাইপোক্লোরাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এটা হচ্ছে হাইপোক্লোরাস। এই সংকেত দুটো আমাদের নতুন, একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাস আর হাইপোক্লোরাইড, আর একটা হচ্ছে হাইপোক্লোরাসের সংকেত HCl। এখন এই হাইপোক্লোরাস, এই যে দুইটা যৌগ আসে, এই দুইটা যৌগের মধ্যে এইখান থেকে হাইপোক্লোরাস যেটা, এটা আবার কি করে, এটা ভেঙে যায়। এটা কি করে? ভেঙে গিয়ে HCl উৎপন্ন করে প্লাস জাইমান অক্সিজেন উৎপন্ন করে। HCl এবং জাইমান অক্সিজেন উৎপন্ন করে। জাইমান অক্সিজেন যখন এটা উৎপন্ন করার পরে এই জাইমান অক্সিজেন যেটা, এই জাইমান অক্সিজেনটা রঙিন যে কাপড় থাকে, রঙিন কাপড়ের সাথে জাইমান অক্সিজেন বিক্রিয়া করে, জাইমান অক্সিজেন বিক্রিয়া করে এটাকে কি করে ফেলে, বর্ণহীন করে ফেলে। এটাকে কি করে? বর্ণহীন করে ফেলে। অর্থাৎ তাহলে আমরা আবার বলি, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাস যেটা, এটা হচ্ছে ব্লিচিং পাউডার। এটা যখন আমরা পানির মধ্যে গোলাবো বা পানির মধ্যে দিব, তখন এটা পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে এবং হাইপোক্লোরাস উৎপন্ন করে, HCl, এটা হচ্ছে হাইপোক্লোরাস। এখন এই HCl হাইপোক্লোরাসটা পানির মধ্যে ভেঙে কি হয়,
HCl এবং জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। এই জাইমান অক্সিজেন আমরা যে রঙিন কাপড় যেমন লাল নীল আমরা দেখবা যে মাঝে মাঝে পাত্রে ভিজাই রাখলে ওটা যখন আমরা উঠাই দেখবা পানি যখন দেখবা কাপড় উঠে মানে উঠে চলে যাচ্ছে, রংটা উঠে যাচ্ছে। রংটা উঠানোর কাজটা করে কে? জাইমান অক্সিজেন। রং তুলে দেওয়ার পরে এটা কিসে পরিণত হয়? বর্ণহীন কাপড়ে পরিণত হয়, অর্থাৎ একটা পর্যায়ে এটার বর্ণটা থাকে না। এখন আমি যদি এটাকে আমরা কাপড়ে ব্যবহার না করে আমি যদি জীবাণুতে ব্যবহার করি, রাস্তাঘাটে ব্যবহার করি, তাহলে কি হবে? যখন আমি এই ব্লিচিং পাউডার যেটা, এই ব্লিচিং পাউডারকে আমি পানির সাথে বিক্রিয়া করলে এখানেও কি উৎপন্ন হবে? ব্লিচিং পাউডার পানির সাথে যাওয়ার ফলেই ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস উৎপন্ন হবে। এখন এই হাইপোক্লোরাস আবার ভেঙে যাবে, ভেঙে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জাইমান অক্সিজেন উৎপন্ন হবে। কাপড়ের ক্ষেত্রে বিক্রিয়া এটা এখানে আসবে। কিন্তু যখন আমি রাস্তাঘাটে জীবাণুর জন্য দিব তখন এই জীবাণু এবং জাইমান অক্সিজেন যেটা এটা বিক্রিয়া করে জীবাণুকে কি করে ফেলে? মেরে ফেলে। মৃত জীবাণু অর্থাৎ মরা জীবাণু আমরা পেয়ে যাই, জীবাণুটা মরে যায়। এখন যেটা করা হচ্ছে যে ব্লিচিং পাউডারটা রোদে দেওয়া হচ্ছে যেন করোনাটা মরে যায়। মরবে কিভাবে? এইভাবে মরবে হচ্ছে ব্লিচিং পাউডারের জন্য না, মরবে হচ্ছে ব্লিচিং পাউডার যে পানির সাথে বিক্রিয়া করে একটা জাইমা হাইপোক্লোরাস উৎপন্ন করবে। হাইপোক্লোরাস ভেঙে যায় আবার জাইমান অক্সিজেন, এই জাইমান অক্সিজেনটা হচ্ছে জীবাণুকে মেরে ফেলে। তাহলে এইখানে যে প্রশ্নটা ছিল ব্লিচিং পাউডার দ্বারা কাপড়ে রঙিন দাগ উঠানোর কৌশল, আর হচ্ছে ব্লিচিং পাউডার দ্বারা জীবাণু ধ্বংস করার কৌশল, এটা হচ্ছে আমার কেমিস্ট্রিতে ছিল। এই দুইটা প্রশ্ন পড়বা এবং ভালো করে লিখবে। এই দুইটা প্রশ্ন থেকে একটা আসেই, প্রায় একটা প্রশ্ন চলে আসে এই দুইটা থেকে। তারপর আমরা চলে যাব বায়োলজিতে। বায়োলজিতে আমরা টিস্যু কালচার যেটা সেটা পড়ছিলাম কালকে। টিস্যু কালচারের ধাপ, টিস্যু কালচারের যতগুলা ধাপ আছে মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ রাখলে তুমি 5-6বার পড়লে পরে বানিয়ে লিখতে পারবা। টিস্যু কালচার প্রযুক্তির ধাপ সময় কী কী? মাতৃ উদ্ভিদ নির্বাচন, অর্থাৎ আমি যে উদ্ভিদটাই টিস্যু কালচারটা করতে চাই, টিস্যু কালচারটা প্রয়োগ করতে চাই, ওই উদ্ভিদটা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমার কি করতে হবে? খেয়াল রাখতে হবে যে উদ্ভিদটা যেন রোগমুক্ত হয় এবং উন্নত গুণসম্পন্ন। এখন একটা আম গাছে এতটুকু আম ধরে, তুমি যদি ওইটারে কী করো টিস্যু কালচার করো, তাহলে তোমার মানে যে সময়টা ব্যয় করলে ওটাই বাদ। কিন্তু একটা আম এত বড় আম ধরে, তুমি ওই গাছে টিস্যু কালচার করো, তুমি ওই আমের অনুরূপ আম পাবা, এটা তোমার লাভ হবে। তার মানে আমি যখন কোনো উদ্ভিদ নির্বাচন করতে যাব তখন অবশ্যই ভালো করে দেখব উদ্ভিদটা রোগমুক্ত কিনা এবং উন্নত মানসম্পন্ন কিনা। উন্নত মানসম্পন্ন হলে আমরা ব্যবহার মানে করতে পারবো। যেমন আমরা দেখলাম আগে আমরা যখন ছোটোবেলায় গ্রামে লেখাপড়া করেছি তখন দেখতাম গরু পুষতো, দেশি গরু 2 কেজি 3 কেজি সর্বোচ্চ 4 কেজি দুধ হতো। কিন্তু এখন মানুষ উন্নত প্রযুক্তি আনার পরে ওইখানে তো জিনের প্রয়োগ করার পরে এখন যে আমরা যে গাভীগুলা পাই 10 কেজি 12 কেজি করে দুধ হচ্ছে খামারের যেগুলা। আবাদের মাধ্যম তৈরি, অর্থাৎ আমি যেখানে আবাদ করব, আবাদ কথার অর্থ চাষ করা, আমি যেখানে চাষ করব আমার সেই জায়গাটা মাধ্যমটা তৈরি করতে হবে। উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ এবং প্রায় কঠিন মাধ্যম তৈরির জন্য জমাট বাঁধার উপাদান যেমন এগার সঠিক মাত্রায় মিশিয়ে আবাদ মাধ্যম তৈরি করতে হবে। তাহলে আমার আবাদ মাধ্যম তৈরি করতে হলে কী কী লাগবে? খনিজ পুষ্টি লাগবে, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ এবং প্রায় কঠিন মাধ্যম তৈরির জন্য জমাট বাঁধানো উপাদান লাগবে যেমন আগারটা হচ্ছে একটা মাধ্যম যেটা কি করে জমাট বেঁধে ফেলে। জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা, জীবাণুমুক্ত মানে যেখানে জীবাণু কোনো রোগবালাই থাকবে না। আবাদ মাধ্যমকে কাচের পাত্রে নিয়ে তুলা বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করা হয়। পরবর্তীতে অটোক্লেভ যন্ত্রে, একটা যন্ত্রের নাম অটোক্লেভ, 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে 15 1/2 চাপে 20 মিটার রেখে 20 মিনিট রেখে জীবাণুমুক্ত করা যায়। তারপর কাচের পাত্রের মুখ পুনরায় বন্ধ করে নির্দিষ্ট আলো এবং তাপমাত্রাটা লাগবে হচ্ছে 27 ডিগ্রি সম্পন্ন নিয়ন্ত্রিত কক্ষে বর্ধনের জন্য রাখা হয়। এই পর্যায়ে আবাদে স্থাপিত টিস্যু বারবার বিভাজিত মাধ্যমে সরাসরি অণুচারা তৈরি হয় এবং ক্যালাস বা অবয়নহীন টিস্যুমণ্ডে পরিণত হয়ে এই টিস্যুমণ্ড থেকে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে একাধিক অণুচারা উৎপন্ন হয়। মূল উৎপাদনের মাধ্যম স্থানান্তর,
এই সমস্ত উৎপাদিত চারা গাছ যদি মূল উৎপন্ন না হয় তবে একটি নির্দিষ্ট উচ্চতা লাভের জন্য বিটপগুলো বিচ্ছিন্ন করে নেওয়া হয় এবং তাদেরকে পুনরায় মূল উৎপাদনকারী আবাদের মাধ্যমে স্থাপন করা হয়। প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর, মূলযুক্ত চারাগুলোকে পানিতে ধুয়ে এগারযুক্ত অবস্থায় ল্যাবরেটরিতে মাটি ভরা ছোট ছোট পাত্রে স্থানান্তর করা হয়। পাত্রে লাগানো চারাগুলো কক্ষের বাইরে রেখে মাঝে মাঝে বাইরের প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে হয়। পূর্ণাঙ্গ চারাগুলো সজীব এবং সবল হয়ে উঠলে সেগুলো এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশে মাটিতে, অর্থাৎ আমরা জানি যে কোনো উদ্ভিদ বলো প্রাণী বলো আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো একটা বড় একটা ব্যাপার। এই আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের কি করতে হবে, উদ্ভিদটাকে মাঝে মাঝে বাইরে দিতে হবে, মাঝে মাঝে ঘরে নিয়ে চলে আসতে হবে, যেন পরিবেশের সাথে খাপ খায়। যখন খাপ খেয়ে যাবে তখন আমরা ওটা মাঠে রোপণ করতে পারবো। এই প্রশ্নটা পুরা পড়বা, টিস্যু কালচার প্রযুক্তির ধাপ সমূহ। এখন আমি যাব ফিজিক্সে যেহেতু কোনো সমস্যা নাই, আমরা 6 পর্যন্ত পড়ছিলাম। সাত নম্বরে খেয়াল করো, এখানে সাতের ঘোড়ার কথা বলছে। এখানে দুইটা চার্জ দিয়ে আছে, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, এদের মধ্যবর্তী দূরত্ব, আর এটা হচ্ছে 50 সেন্টিমিটার, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 30। আধানতর পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে বলে, মানে এখানে কি করছে, পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে নিয়েছে। এখন পরিবাহী তার দ্বারা যখনই আমরা সংযুক্ত করব, এইখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, এই দুইটা আধান, এটা হচ্ছে 20 কুলম, এটা হচ্ছে 30 কুলম। যখন আমরা তার দ্বারা এটা সংযুক্ত করব, এই আধানটা আর এই আধানটা সংযুক্ত করব, তখন এদের আধানটা গড় করতে হবে। গড় যে আধানটা পাবো ওটা হচ্ছে দুইটার ক্ষেত্রে আধান হয়ে যাবে। যেমন এখানে গড়টা করলে 20 যোগ, এখানে একটা আছে 20 আধান এবং একটা আছে 30 আধান। আমি যেহেতু তার দিয়ে সংযোগ, খেয়াল করো তার দিয়ে সংযোগ করলে কিন্তু এটা হবে, তার দিয়ে যেহেতু সংযোগ করা হয়েছে, তার দিয়ে সংযোগ করা আর সাথে সাথে এটার যে আধানটা সেটা গড়ে চলে আসবে বা এত, অর্থাৎ 50 কুলম বাই 2 ইকুয়াল টু 25 কুলম। তাহলে এই দুইটার আধান কত হচ্ছে, 25 কুলম হচ্ছে। এখন বলছে সংযোগ বলের মানে কিরূপ পরিবর্তন হবে। এখন বলের মানে পরিবর্তন হিসাব করতে হলে এখানে আমি আঁকাই দিছিলাম কয়টা লাইন যখন ক্লাসে করাই। আধান দ্বয় একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে এদের মধ্যকার আধান স্থানান্তরিত ঘটবে, তাই বস্তুদ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে দ্বিতীয় বস্তু হতে প্রথম বস্তু আধান স্থানান্তরিত ঘটবে। সুতরাং উভয় বস্তুর পরিবর্তিত ও চূড়ান্ত আধান হবে কত, 20 যোগ 30 বাই 2 ইকুয়াল টু 25 কুলম। এখন এখান থেকে যেহেতু আধানটা একবারে চলে আসছে, এখানে আমরা বলছে তার দ্বারা, এখন আধান দ্বয় পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, তার দ্বয় যুক্ত করার পূর্বে আমি একটা আকর্ষণ বল পাইছি। আমরা প্রথমেই লিখে নিব, প্রথমে যেটা লিখে নিব ঘ নাম্বারে, গণন হতে প্রাপ্ত, গণন হতে প্রাপ্ত, গণন হতে আমরা কি পাচ্ছি, গণন হতে প্রাপ্ত আধান দ্বয়ের আকর্ষণ বল এফ ইকুয়াল টু, আমরা একটা মান পাইছি ওটা লিখবা। তারপরে আমরা জানি এখানে এফ ইকুয়াল টু কত, কে ইন্টু কিউ1 কিউ2 বাই ডি স্কোয়ার। এখানে কিউ1টা কত, কিউ1টা হচ্ছে 20 যোগ 30 বাই কত 2। ও আগে তো এটা বের করে নিছি, 25 কুলম আসছে। এর উপরেও কিন্তু আর একটা আছে, এর উপরে ওই যে বাংলা লেখাটা আছে, বাংলা লেখাটা লিখে দিবা, এখানে লিখবা না নিচে লিখবা, গণন হতে প্রাপ্ত এইখানে লেখো, আবার দিয়ে লিখবা, আবার দিয়ে তারপরে এখানে শুরু করো ওই লেখা লিখে তারপরে এটা দিবা। এখানে কিউ1 25 কুলম, কিউটা এত, তারপরে f2 এর মান বের করবে, এখানে f2 দিবা, তারপরে f1 এবং f2 এর মধ্যে দেখবা কি বড় কে ছোট তুলনা করবা। 8 নাম্বার প্রশ্ন নং 8, এখানে বলছে ডি চার্জ দুটির মধ্যবিন্দু কি না নির্ণয় করতে বলছে। এখন এই ডি চার্জ, এখানে কি ডি বিন্দুটি, এখানে আমার যেটা করছে ওরা বলছে দুইটি চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব 700 সেন্টিমিটার, এদের আধান যথাক্রমে এত এবং অত, চার্জ দুটির মধ্যে একটি বিন্দু ডি যেখানে তড়িৎ তীব্রতা 0, তার মানে এখানে তড়িৎ তীব্রতা কত 0 বলছে। এখন তড়িৎ তীব্রতা যেহেতু 0 বলে নিছে, এখন এই ডি বিন্দুটা মধ্যবিন্দু কিনা এটা বের করতে হবে। তাহলে আমাদের প্রথমেই যেটা আমরা ওই যে লিখছিলাম নিরপেক্ষ বিন্দু, যেটা ওরকম লিখে নিতে হবে।
তাহলে এখানে আমি চিত্রটা একটু বুঝাই দিলে তোমরা পারবা। দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী এটার দূরত্ব হচ্ছে 700 সেন্টিমিটার। এটা আছে, এটার ডি বিন্দুতে একটা চার্জ স্থাপন করা হলো। এটারে এ ধরো, এটারে বি ধরো, এটারে ডি ধরো। এটা কত? পুরাটা হচ্ছে 700 সেন্টিমিটার। আর এখানে এটা হলো Q1, এটা হলো Q2। কত মানটা যেটা আছে ওটা লিখে দিব। তাহলে এ থেকে এ এবং ডি এর উপর প্রযুক্ত বল বের করবা। এই ডিটা হচ্ছে +1 কুলম, এটা হচ্ছে +1 কুলম ধরে নিবা। এডি এর এডি অংশের ক্ষেত্রে প্রযুক্ত বল বের করবা, বিডি অংশের ক্ষেত্রে প্রযুক্ত বল বের করবা। এডি অংশের ক্ষেত্রে প্রযুক্ত বা তড়িৎ তীব্রতা, মানে কি তীব্রতা বলছিল? হ্যাঁ, তড়িৎ তীব্রতা যেহেতু শূন্য বলছে, তাহলে আমরা তড়িৎ তীব্রতা ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু কিউ বাই ডি। ডিটা তো দূরত্ব, প্রথমে লিখবা আমরা মনে করি এ হতে ডি বিন্দুর দূরত্ব এক্স মিটার, অতএব বিডি এর দূরত্ব কত হবে? 700 সেন্টিমিটার মাইনাস এক্স, অর্থাৎ এটারে 7 মাইনাস এক্স মিটার এটা। তারপর এডি অংশের ক্ষেত্রে তীব্রতা বের করবা, বিডি অংশের ক্ষেত্রে তীব্রতা বের করবা। যেহেতু তড়িৎ তীব্রতা শূন্য, তাহলে এরা কি হবে? পরস্পর সমান হবে। দুইটা E1 ইকুয়াল টু E2 লিখবা, তারপর ওখান থেকে এক্স এর মান বের করবা, আর এক্স এর মান বের করে দেখবা ওটা কত আসে। আর মধ্যবিন্দুটা করবে এটা দেখবা, মধ্যবিন্দু এখানে 700 সেন্টিমিটার, তার মানে এটারে 2 দিয়ে ভাগ করবা, তাহলে 350। অর্থাৎ 350-এ তুমি যদি 350 হচ্ছে সেন্টিমিটার, 350 সেন্টিমিটারে মিটার নিলে 3.5। এখন ওটা 3.5 আসবে কিনা তুলনা করবে, এটা আমি বুঝাইছি, করাইছিও। তারপর 9 নাম্বার, এ ও বি দুইটি আহিত বস্তু এবং সি নিরপেক্ষ বিন্দু। এ ও বি এর আধান যথাক্রমে এত এবং এত। বি এর জন্য এ নিকটবর্তী একটি বিন্দু এক্স এর তড়িৎ তীব্রতা দেয়া আছে। এ এর নিকট বিন্দু, বি এর জন্য এ এর নিকট বিন্দু। এখন এখানে বলছে সি বস্তুটি এ ও বি দ্বারা ধনাত্মক চার্জে চার্জিত করা সম্ভব কিনা এটা তোমার নির্ণয় করতে বলছে। এখন কোনো বস্তুকে আমরা যদি ধনাত্মক চার্জে চার্জিত করতে চাই তাহলে কি করতে হবে? মুখস্থ বিদ্যা তুমি মুখস্থ করবা। কিউ এর মান কত হলে F2 ইকুয়াল টু 4 F1 হবে? তাহলে এখান থেকে F1 আর F2 বের করবা, প্রশ্ন মতে লিখবো, এখান থেকে ডিটা বের করবা, এটা পারবা। তার দিয়ে সংযুক্ত করলে বলের মানের পরিধি, যেহেতু তার দিয়ে সংযুক্ত করছে, একটু আগেও যেটা করাইলাম ওটা। এখন এইখানে যেটা একটা চার্জ দেওয়া আছে প্লাসে একটা মাইনাসে দেওয়া আছে, তোমরা মাইনাসটা করবা, অর্থাৎ এখানে 80 বিয়োগ 30 হবে। 12 নম্বরে বলছে যদি আধানদ্বয় অর্ধেক এবং দূরত্ব দ্বিগুণ করছে, এটাও পারবা। 12 পর্যন্ত করবা তোমরা, হচ্ছে তাহলে কত থেকে 8 থেকে 12 এর গুড়ার গটা করে দেবা। আর ম্যাথের আমি কালকের থেকে সৃজনশীল আজকে করাবো না, কালকের থেকে আমরা সৃজনশীলে চলে যাব, যেহেতু কারণ কোনো সমস্যা হয়নি বা সমস্যাটা আমাকে দেয়নি। এখন আমরা চলে যাব হচ্ছে হায়ার ম্যাথের আমরা কালকে 10 নাম্বারটা করছিলাম। এখানে প্রশ্নে যেটা বলছে 11 নাম্বার, হায়ার ম্যাথটা একটু বেশি করবো আজকে। এফ যেন আর টেন্স টু আর, এই কথাটুকুর অর্থ কি? এখানে ডোমেন আছে এবং কোডোমেন আছে, ডোমেন কোনটা, কোডোমেন কোনটা? তো পাইছি মার্কার। এটা হচ্ছে আল্লাহ, এটা যেটা প্রথম যেটা, এটাকে বলা হয় ডোমেন, আর এটাকে বলা হয় কোডোমেন। এখন এখানে আমার বলছে যে
এফ যেন আর টেন্স টু আর একটি ফাংশন যায় এফ এক্স ইকুয়াল টু এত দ্বারা সংজ্ঞায়িত হয়। দেখাও যে এফ এক এক ফাংশন, এক এক ফাংশনের ক্ষেত্রে আমরা কি জানি, কালকেও এটা আমরা করছিলাম। প্রথমে আমরা কি লিখবো মনে করি, মনে করি x1, x2 belongs to domain f, fx ফাংশনটি এক এক হবে যদিও কেবল যদি ফাংশন অফ x1 ইকুয়াল টু ফাংশন অফ x2 এর জন্য x1 ইকুয়াল টু x2 হয়। ওকে, তাহলে দেওয়া আছে আমরা একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা হচ্ছে fx ইকুয়াল টু x প্লাস b, ফাংশনটা হচ্ছে fx ইকুয়াল টু x প্লাস b, একটা ছোট হাতের আছে, তোমরা ছোট হাতের দিয়ে নাও। অতএব x1 যদি এখানে নিই তাহলে ax1 প্লাস b, fx2 যদি হয় x2 প্লাস b, এখানে ফাংশন অফ x1 ইকুয়াল টু কত, ফাংশন অফ x2, এখানে মান বসাও x1 প্লাস b ইকুয়াল টু x2 প্লাস b, b চলে যাবে, তাহলে x1 ইকুয়াল টু x2, a চলে যাবে, অতএব x1 ইকুয়াল টু কত, x2, x1 ইকুয়াল টু কত, x2। তাহলে অতএব fx কি এক এক ফাংশন, যেহেতু x1 ইকুয়াল টু x2 দেখাইতে পারছি, এই জন্য এটা কি হবে, একটা ফাংশন হবে। এখন বলছে এটি সার্বিক সেট কিনা, সার্বিক হচ্ছে বাংলা, মনে রেখো সার্বিকটা হচ্ছে বাংলা, এটার ইংরেজি হচ্ছে অন টু, মাঝে মাঝে অন টু বলবে, সার্বিকই বলবে। এখন সার্বিক বা অন টু যখন বলবে তখন আমরা কিভাবে করব, মনে করি y belongs to domain f, অর্থাৎ y belongs to, ডোমেনটা কত দেয়া আছে, 8 দেয়া আছে, আর লিখে দিলাম। ধরি y equal to fx equal to ax plus b, এখানে y equal to x বা fx equal to y বা x equal to function of y, আবার y equal to x, এখান থেকে আমরা x এর মান বের করব, x equal to y minus b বা x equal to y minus b by a, বা ফাংশন অফ মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস বি বাই এ। অতএব ফাংশন অফ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস বি বাই এ। তার মানে এটা যেহেতু আমার ভগ্নাংশের নিচে এক্স নাই, নিচে যেহেতু আমার ভগ্নাংশ আকারে নাই, তাহলে বা রুটও নাই বা লনও নাই, এই তিনটা কোনোটাই নাই, সুতরাং অতএব রেঞ্জ, যেহেতু বিপরীত, অতএব রেঞ্জ ইকুয়াল টু কত, রেঞ্জ ইকুয়াল টু হবে সমস্ত রিয়াল নাম্বার। অতএব কোডোমেন ইকুয়াল টু কত হবে, কোডোমেন ইকুয়াল টু রিয়াল নাম্বার হবে, যেহেতু রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন, সুতরাং ফাংশনটা এক এক, সুতরাং
ফাংশনটি এক এক, কারণ ওরা বলেই দিছিল যে আমাদের যখন বলছিল যে ফাংশন যেন এফ যেন আর টেন্স টু আর, অর্থাৎ এটার ডোমেনও ডোমেন আর এবং হচ্ছে কোডোমেন কত আর। এখন আমরা রেঞ্জ যখন বের করলাম, আমার যখন সার্বিক বের করতে হবে বা অন টু বের করতে বলবে, তখন আমার রেঞ্জ বের করতে হবে। এই রেঞ্জটা যদি এই কোডোমেনের সাথে মিলে যায়, তাহলে আমরা বলে দিতে পারবো কি এটা হচ্ছে সার্বিক সেট। তারপর আমরা খ নাম্বারে যাব। 11 খতে যেটা বলছে সেটা হচ্ছে এফ যেন আর, এফ যেন 1, এফ যেন 0 1 টেন্স টু 0 1। তার মানে এটা এখানে কি, এটা হচ্ছে কোডোমেন, এটা হচ্ছে ডোমেন, আর এটা হচ্ছে কোডোমেন, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন। আমার দেখতে হবে এই কোডোমেনের জন্য, অর্থাৎ রেঞ্জটা, কোডোমেন যেটা, এই কোডোমেনের জন্য রেঞ্জটাও এটা আসে কিনা। যদি কোডোমেন আর রেঞ্জ সমান হয়, তাহলে আমরা বলে দিতে পারবো এটা কি এক এক সার্বিক সেট। তাহলে এক একটা আমি আর দেখানোর প্রয়োজন নাই, এক যেভাবে করছি প্রত্যেকটা সবগুলো এক ওইভাবে হবে, তোমরা এক একটা করে ফেলবা। এখন আমি শুধু সার্বিক দেখাই। সার্বিকটা যদি দেখাই, তাহলে প্রথমে লিখব, মনে করি y belongs to ফাংশন ডোমেন f, অর্থাৎ y কোডোমেন f, অর্থাৎ y ইকুয়াল টু কত 0 1 লিখে দিতে পারি। তাহলে কোডোমেনটা আমরা কত পাইছি 0 1 ধরি y ইকুয়াল টু একটা ফাংশন দেয়া আছে y ইকুয়াল টু fx ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে y ইকুয়াল টু fx বিপরীতটা নির্ণয় করে ফেলো, fx ইকুয়াল টু y বাই x ইকুয়াল টু ফাংশন অফ y, আবার y ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বা এটাই যদি স্কোয়ার করে 1 মাইনাস এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, বা এক্স ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়েছে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার আসছে। এখন আমার এখানে কোডোমে বা এক্স এর পরিবর্তে কত লিখতে পারি, এক্স এর পরিবর্তে ফাংশন অফ মাইনাস 1 ওয়াই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। অতএব আমরা এক্স নিয়ে আসতে পারি, ফাংশন অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে বিপরীত ফাংশন। তাহলে এখান থেকে আমরা কোডোমেন, যেটা কোডোমেনের জন্য আমি রেঞ্জটা নির্ণয় করব, এক্স ইকুয়াল টু 0 হলে, ফাংশন অফ 0, এখানে ফাংশন মাইনাস 1, ফাংশন মাইনাস 1 0 ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস 0 স্কোয়ার ইকুয়াল টু 1। আবার এক্স ইকুয়াল টু 1 বলছিল, এক্স ইকুয়াল টু কোডোমেন যদি 1 হলে ফাংশন অফ মাইনাস 1 ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল টু 0। যেহেতু অতএব রেঞ্জটা তাহলে আমি কত পারলাম 1 0 বা 0 1 লিখতে পারি, 0 1। যেহেতু রেঞ্জ কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ, অতএব ফাংশনটি সার্বিক বা অন্টু। ফাংশনটি অন্টু বলে এসছে ইংলিশে, অতএব ফাংশনটি সার্বিক বা অন্টু। বাংলাতে বলে সার্বিক, ইংলিশে বলে অন্টু। তোমরা এরকম 12 নাম্বারটা চেষ্টা করবে, যদি পারো ভালো, না পারলে আমি কালকে করে দেবো। আচ্ছা, তাহলে এই পর্যন্তই গণিত থেকে। কালকের থেকে আমরা সৃজনশীলে যাব। যদি কারো কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকলে অধ্যায়ে আগে বলবা, তাহলে আমি ওটা কালকে সলভ করে তারপর আগাইতে থাকবো। বাই।